রাজ্য ঘুম থেকে উঠে নিশুকে দেখতে পায়নি। কাল রাতের কথা মনে হতেই তার খুব অস্বস্তি খুব খারাপও লাগছে। তার আগে সবকিছু যাচাই করে নেওয়া উচিত ছিল। ওরা তো বন্ধুদের মাঝে তো এমন কিছু হতেই পারে। এখন নিজের উপরও রাগ হচ্ছে রাজ্যের। ইচ্ছে করছে নিজের গালে নিজে, কিন্তু তাতে কোনো লাভ হবে না সে জানে। শেষবার নিশু যখন তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও তার ভীষণ রাগ হয়েছিল নিজের উপর। তখনও নিজের গালে নিজে চড়, কিন্তু ব্যথা পায়নি। আর এখন মারলেও ব্যথা পাবে না, তাই সে ব্যর্থ চেষ্টা করেও উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে নিশু সবার সাথে গল্প করছে। রাজ্যের বন্ধুরা সহ বাড়ি ভর্তি মেহমান। রাজ্য আড্ডা স্থলে যেতেই নিশু উঠে চলে যেতে চায়। রাজ্যের ছোট ভাই কাব্য নিশুর হাত ধরে বলল, কোথায় যাও ভাবি? আমি একটু আসছি, তোমরা আড্ডা দাও। রাজ্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে নিশুর চলে যাওয়ার দিকে। রাজ্য সারাদিন চেষ্টা করেও নিশুর সাথে কথা বলতে ব্যর্থ হয়। শেষ বিকেলে ঘরে দিয়ে দেখে নিশু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য এই সুযোগটারই অপেক্ষা। সে পেছনে থেকে টু শব্দ না করে চুপিসারে নিশুর কাছে যায়। নিশুকে পেছনে থেকে জড়িয়ে ধরে। নিশু কেঁপে ওঠে পেছনে তাকায়। রাজ্যকে দেখে তার হাতটা, এসব করার জন্য রাত আছে তো, বলেই নিশু চলে যায় এখান থেকে। রাজ্যের বুকে তীরের মতো কথাটা গিয়ে বিঁধেছে। নিশু চলে যাওয়ার আগেই তার হাত ধরে বলে, আমি কাপুরুষ, আজ থেকে তুমি মুক্ত। আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না। তুমি যা চাও তাই হবে। রাজ্য কথাটা বলে বাইরে চলে যায়। নিশু বোকার মতো তার যাওয়ার পানে তাকিয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? এত দ্রুতই হার মেনে নিলে চলে? আরও কিছু দেখতে হবে তাকে, আরও অনেক কিছু। এরপর থেকে রাজ্য আর নিশুর সামনেই আসেনি। নিশু রাজ্যের জন্য অপেক্ষা না করে রাতে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আসছে না তার চোখে। ছটফট করছে মনটা। রাজ্য কি বাড়িতে নেই? বাড়িতে থাকলে এখনো আসছে না কেন? নিশু ভাবতে না পেরে উঠে বসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলেটা কি সত্যিই তার উপর রাগ করে বাড়ি আসবে না? নিশু গুটি গুটি পায়ে ছাদে যায়। তার শেষ সম্বল ছাদ। আজ রাজ্য না আসলে সে ছাদেই কাটিয়ে দেবে। তারাদের সাথে গল্প করবে। তাদের জানাবে তার কত বাজে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু সে গুড়ে চিনি বালি মিশিয়ে দেয়। রাজ্য পেছনে থেকে ধমকে বলে ওঠে, এত রাতে ছাদে কি করছো? নিশু রাজ্যকে দেখে ঘাবড়ে যায়। খানিকটা ভয়ও পায়। ভূতটুত নয়তো আবার, বলা যায় না, হতেও পারে। নিশু নিজের সাহস আটকিয়ে রাখার অদম্য চেষ্টায় নেমেছে। চোখ বন্ধ করে বলল, ভূতের বাচ্চা ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাব? কখনোই না। আমি তো মহা বাজে একটা ভূতের সাথে সংসারই করি। কথাগুলো বলে চোখ মেলে দেখে রাজ্য হাওয়া। তার মানে রাজ্যের ভূতটা ভয় পেয়েছে তাকে। সে খুশিতে খুব জোরেই হেসে ফেলে। তবে তার হাসি দীর্ঘস্থায়ী হল না। ছাদের রেলিংয়ের কাছে রাজ্যের মতো অবয়বটা এখনো আছে। নিশু ঢোক গিল, তুই এখনো যাসনি ভূতের বাচ্চা? তার কথা শুনে সবে রাজ্য তার দিকে ফিরতে যায় তখনই নিশু চোখ বন্ধ করে পড়ে, যেন সে অজ্ঞান হয়ে গেছে ভেবে চলে যায়। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে রাজ্য তার কাছে আসে। তারপর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়।
নিশু এতক্ষণে নিশ্চিত হল এটা রাজ্য, কিন্তু সে চোখ খুলেনি। চোখ বন্ধ করেই বিছানায় মরার মতো শুয়ে থাকে। তারপর একসময় ঘুমের দেশে রাজ্যের ঘুম ভেঙে যায় মাঝরাতেই। তার কারণ নিশু তাকে ডাকছে। রাজ্য ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে নিশু, ডাকছ কেন? এক কাপ কফি খাওয়াবেন প্লিজ। রাজ্য নিশুর দিকে অবাক চোখে, মেয়েটার মাথা খারাপ হয়ে যায়নি তো? তা না হলে এত রাতে কফি খেতে চাইছে কেন? স্বপ্নেও তো বলছে না। কারণ নিশুর চোখ দুটো খোলা। রাজ্য ফিসফিসিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিশু কাঁদকাঁদ সুরে বলল, আমি জানতাম আপনি কখনো পরিবর্তন হবেন না। তাহলে শুধু শুধু কেন তখন কথা দিতে গেলেন? রাজ্য নিশুর কথা শুনে না গিয়ে পারল না। সে বেশ বুঝতে পারছে নিশু সুযোগের ব্যবহার করছে। রাজ্য কফি বানাতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হল। রান্নাঘরে প্রথমে তাকে চোর সাব্যস্ত হতে হয়েছে। তার কারণ রহিম চাচা এখনো। তিনি রাজ্যকে দেখে ফেলেন। তারপর ফিসফিসিয়ে বলেন, কি ব্যাপার? রাজ্য বাবা, এত রাতে চোরের মতো রান্নাঘর? আমি চোরের মতো আসব কেন রহিম চাচা? আমি তো কফি বানাতে আসলাম। কথাটা শুনে রহিম চাচা হো হো করে হেসে উঠে হয় হয়, সদ্য বিয়া করলে এমনই হয়। রাজ্যের তখন লজ্জায় মাথা নিচু করে কফি বানাতে হয়েছে। সে কষ্ট করে কফি বানিয়ে আনল। আর এসে দেখে নিশু ঘুমাচ্ছে। তার ইচ্ছে করছে গরম কফিটা নিশুর মুখে ঢেলে। সে করতে পারছে তার নিজেরই দেয়া কথার জন্য। নিশু রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তার একটাই কারণ, রাজ্য তার ঘুম ভেঙে দিয়েছে। যখন দেখেছে ঘুমিয়ে পড়েছে তখন ডেকে তোলার কোনো মানেই হয় না। নিশু দাঁত কটমট করে বলল, আপনার উচিত হয়নি আমাকে জাগিয়ে দেওয়া। কফি মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন। সকালে কফিটা হাতে দিয়ে গুড মর্নিং জানালে কি হতো? রাজ্য ভ্রু কুঁচকে বলল, মানে কিছুই না। এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর। রাজ্যের ইচ্ছে করছে থাপ্পড় দিতে দিতে ভালোবাসা, কিন্তু সে নিশুকে কথা দিয়ে ফ্যাসাদে পড়ে গেছে। রাজ্য কফির মগ টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়ে। নিশু কিটকিটিয়ে হেসে মুখ লুক। রাজ্য তা দেখতে পেয়ে নিশুকে জড়িয়ে ধরে। তার ঘাড়ে মুখ ডুবায়। নিশু রেগে বলল, এসব কি হচ্ছে? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। নিশু মুখ ছোট করে ফেলে। তার নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। নিশু কাঁদকাঁদ সুরে বলল, প্লিজ নিজের মুখ সরিয়ে নিন। কেন? সরাবো কেন? আমার সুরসুরি লাগছে। রাজ্য নিশুর মতো হেসে কুটিকুটি হচ্ছে। নিশু জোরে ধাক্কা দিয়ে সরে যায়। রাজ্য ধাক্কা খেয়ে একটুর জন্য ফ্লোরে পড়ে যায়নি। বিছানা থেকে নেমে নিশু বলল, আপনি আপনার কথার খেলাপ করছেন। রাজ্য ভাবতে পারেনি এমন কিছু হবে। সামান্য কারণেই নিশু রেগে যাবে তা কল্পনাও করেনি রাজ্য। নিশু রাজ্যকে স্তব্ধ থাকতে দেখে বলল, আপনার সাথে এক বিছানায় থাকা অসম্ভব। বলুন, আমি ঘর থেকে বেরিয়ে যাব না আপনি? রাজ্য নিশুর কথায় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘশ্বাস। তুমি বিছানায় শুয়ে পড় নিশু। আমি চলে যা। রাজ্য কথাটা বলে ব্যালকনিতে একটা সিগারেট। সে সচরাচর সিগারেট খায় না, খুব কম খায়। খুব মন খারাপ আর মন খুব ভালো থাকলে খায়। আজ তার মন খুব খারাপও না, ভালোও না। তার মন মেঘের আড়ালে ঢেকে গেছে। রাগ হচ্ছে খুব নিজের উপর। ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে।
রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাজ্য দেয়ালে সজোরে আঘাত করে। এদিকে নিশুও বিছানায় এপাশোপাশ করছে। ঘুম কিছুতেই আসছে না চোখে। রাতটা দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল সকাল নিশুর আবদার শুনে রাজ্যের মনটা অত্যন্ত খারাপ। নিশু এখন হসপিটালে যেতে চায়। উদ্দেশ্য নীরের সাথে দেখা করা। রাজ্য বাড়িতে খুব কষ্টে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালানো দেখে ঘাবড়ে যায় নিশু। মিনমিন করে আপনার মরার ইচ্ছা থাকলেও আমার নেই। রাজ্য কোনো কথা না বলে গাড়ির স্পিড না কমিয়ে খানিকটা বাড়িয়ে। নিশু দাঁত আপনি গাড়ি আমি যাব না। কারো রাগ দেখার কোনো ইচ্ছে নেই আমার। রাজ্যের কোনো ভাবান্তর হল না। সে আগের মতোই আগের স্পিডেই গাড়ি চালাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর নিশু গাড়ি থেকে নেমে একা একাই ভেতরে। রাজ্যের দিকে ফিরেও তাকায়নি, দেখেওনি সে। রাজ্য গাড়ি পার্ক করে গিয়ে দেখে নিশু বেশ ভালোভাবেই কথা বলছে নীরের সাথে। রাজ্যকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। রাজ্য হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে করছে দুটোকেই তুলে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, কিন্তু সে তুলতে যাওয়ার আগেই নিশু চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে নীরের দিকে তাকিয়ে হেসে আসছি নীর, খুব দ্রুত আবার আসছি কিন্তু। তারপর রাজ্যের দিকে তাকিয়ে তাকে দেখে মুখ আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আমি চলে যাব। নিশু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে রাজ্যের। রাজ্য এক হাতে নিশুর গলা, তারপর নাক ফুলিয়ে বলে তোমাকে আমি উড়তে দিয়েছি, তাই বলে ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের আড়াল হতে দেব না। বুঝেছ? নিশুর দম আটকে আসছে। খকখক করে কেশে উঠে। রাজ্য নিশুর গলা ছেড়ে দিয়ে হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিন থেকে। চাদরে মুখ ঢেকে রাখা নীর মুখটা হালকা বের করে উকি দিয়ে তাদের চলে যাওয়া দেখে। রাজ্যকে বের হতে দেখে বুকে থুথু দিয়ে আবার মুখ ঢেকে শুয়ে পড়ে। নিশু আর রাজ্যের মার খাওয়ার পর সে আর বিছানা ছাড়তে পারছে না। আজকে নিশুকে দেখে ভয় পেলেও তার সাথে কথা বলার পর শান্তি পরে আবার রাজ্যের রাগ দেখে আত্মা উড়ে গিয়েছিল ভয়ে। এখন আবার শান্তি লাগছে। রাজ্য নিশুকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে গাড়ির দিকে পা বাড়াতেই নিশু তার হাতে কামড় বসিয়ে দেয়। রাজ্য নিজের হাতের দিকে তাকিয়ে অবাক না হয়ে, মেয়েটাকে সৃষ্টিকর্তা হয়তো রাক্ষসী বানাতে গিয়ে ভুলবশত মানুষ বানিয়ে ফেলে, তা না হলে এমন করে কেউ কামড়িয়ে রক্ত ঝাড়া। নিশু হ্যাচকা টানে নিজের হাত ছাড়িয়ে আনলে রাজ্যের ভাবনার জগতের অবসান হয়। নিশুর দিকে তাকিয়ে দেখে সে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মুখ কুঁচকে। এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছেন কেন? দেব নাকি আরেক কামড়? এবার কিন্তু হাত কামড়ে ছিঁড়ে ফেলব, তারপর সেটা গলায় ঝুলিয়ে লোকজনকে দেখিও তুমি কতটা রাক্ষসী। তখন যদি জিজ্ঞাসা করে আমি রাক্ষসী হলাম কি, আমি বলবো আপনার অত্যাচারে। আমি অত্যাচার করি না। তা কয়দিন তোমায় খেতে দেয়নি? কয়দিন ঝাঁটা পেটা করেছি? নিশু মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে। রাজ্য এক পা দু পা করে এগিয়ে যায় তার দিকে, আর জিজ্ঞেস করতে থাকে অত্যাচার। নিশু কিছু না ভেবেই দৌড়, কিন্তু রাজ্য তার হাত ধরে ফেল। হাতটাকে নিজের হাতে রেখে গাড়িতে আটকে ধরে। নিশু হাত মোচড়িয়ে আনার চেষ্টা করতেই রাজ্য খুব জোরে চেপে ধরে। নিশু আহ শব্দ করতেই আবার ঢিলে করে। রাজ্য ভ্রু নাচিয়ে বলল, মুখের বুলি হাওয়া হয়ে গেছে? কি অত্যাচার করি বলো না কেন এখন? নিশু মিনমিন, আপনাকে বলবো না। আমি পুলিশকে। কাকে বলবে? পুলিশকে? হুম। ও আচ্ছা, চলো পৌঁছে দেই আমি।
না, আমি একা একা যাব। কথাটা বলে নিশুর সজোরে রাজ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করে। রাজ্য পেছনে থেকে ডাকলেও নিশু সাড়া না দিয়ে হাঁটতে থাকে। রাজ্য দ্রুত পা চালিয়ে নিশুর হাত ধরে ফেলে। নিশু রাগান্বিত স্বরে বলল, হাত ছাড়ুন। এসব কি ধরনের ছেলেমানুষি, নিশু? বাড়াবাড়ি না করে বাড়ি চলো। নিশু খানিকটা আওয়াজ করেই আমি বাড়াবাড়ি? আপনি করছেন। ঠাস করে গালে যখন একটা পড়বে তখন বুঝতে পারবে বাড়াবাড়ি কে। নিশু দ্বিগুণ আওয়াজে বলল, আপনি আমাকে মারলে আমি আপনাকে। কি করবে তুমি? নিশু উত্তর দেওয়ার আগেই একটা লোক তাদের সামনে আসে। পরপর আরও কিছু মানুষও চলে। রাজ্য ঘাবড়ে গিয়ে নিশুর হাত। নিশু সুযোগ পেয়ে হনহন করে। রাজ্য পেছনে থেকে নিশু নিশু বলে চিৎকার করছে ঠিকই, তবে এগুতে পারছে না, কারণ মানুষগুলো রাজ্যকে ঘিরে রেখেছে। নিশু হাঁটতে হাঁটতে রাজ্যের চোখের আড়াল হয়ে যায়। এদিকে রাজ্যকেও সরতে দিচ্ছে না তারা। তার ইচ্ছে করছে নিশুকে কাঁধে করে তুলে নিয়ে এডিস মশার আবাসস্থলে রেখে আসতে, নতুবা কোনো উঁচু গাছের আগায় ঝুলিয়ে আসতে। রাজ্যের লোকগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা সময় লাগে। কোনো মেয়েকে রাস্তায় ছেলেদের সাথে ঝগড়া করতে দেখলেই চলে। সাধারণ পাবলিকগুলোও তখন হাতে নোবেল পায়। রাজ্যের ইচ্ছে একদিন এসব পাবলিকদের চৌবাচ্চায় ডুবিয়ে মারার। নিশু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। সব কেমন অচেনা লাগছে তার কাছে। কখনো একা সে পথ চলতে শেখেনি। বরাবরই তার বাবা নতুবা ভাই কোথাও নিয়ে গেছে। বলতে গেলে ভার্সিটি ছাড়া অন্য কোথাও যায় না নিশু। তার এখন কান্না পাচ্ছে, ভয়ও করছে খুব। কেন যে তখন রাজ্যের সাথে ঝগড়া করতে গেল। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিশুর। রাস্তায় দাঁড়িয়ে পড়ে নিশু, কারণ পরবর্তী গন্তব্য কি সে জানে না। হাতে ফোনটাও নেই। শ্বশুরবাড়িতে সে ফোন নিয়ে আসেনি, আর নতুন ফোন কেনাও হয়নি। হঠাৎ আরও আওয়াজে আতকে উঠে নিশু। পেছনে থেকে কেউ বলল, কি হয়েছে ম্যাডাম? সাহায্য লাগবে? নিশু তাকিয়ে দেখে তাদের ঝগড়ার সময় প্রথম যে লোকটা এসেছিল সেই লোকটাই এখানেও। নিশু ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। তার কাছে শেষ অবলম্বন তার পা দুটো। তাই দেরি না করে দৌড়াতে শুরু করে দেয়। রাজ্য শহরময় তন্ন তন্ন করে নিশুকে খুঁজেও যখন পায়নি তখন ক্ষান্ত হয়ে বাড়ি ফিরে যায়। গমগম করা বাড়িটা এখন শোক সভা বসিয়েছে। রাজ্যকে দেখেই চমকে উঠে নিশুর বাবা। ফর্সা চেহারায় গাঢ় ক্লান্তির ছাপে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। খাড়া হয়ে থাকা চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছিটিয়ে আছে। কয়েক ঘণ্টায় ছেলের অবস্থা শোচনীয়। তাই তিনিও আর কিছু না বলে পুলিশ স্টেশনে যায় মেয়ের খোঁজে। কলিং বেল বেজেই চলেছে। রাজ্যের মা শক্তি পাচ্ছেন না উঠে গিয়ে দরজাটা খুলে দিতে। রাজ্য নিজেকে সামলে নিয়ে বলল, বেল বাজছে মা। বসে আছো কেন? ছেলের কথায় হুঁশ ফিরে তার। দৌড়ে যায় দরজা খুলতে। দরজার বাইরের মেয়েটাকে দেখে চমকে উঠেন তিনি। মেয়েটা হাসি মুখে বলে, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো হীর? হীর উত্তর দেওয়ার আগেই তার পেছনে থেকে নিশু এসে জড়িয়ে ধরে রাজ্যের মাকে। ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে। নিশুর মনে হচ্ছে এতক্ষণে সে তার জান ফিরে পেয়েছে। একটু আগের কথা মনে হতেই তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। রাজ্যের মা নিজেও কেঁদে ফেলেন।
নিশুকে নিয়ে দ্রুত ফিরে আসেন আগের জায়গায়, কিন্তু কেউ তার খেয়ালে নেই। তিনি আহ্লাদে আটখানা হয়ে বললেন, দেখ রাজ্য কে এসেছে। রাজ্য খানিকটা বিরক্ত হয়ে তাকায়। নিশুকে দেখে সে আপনা আপনি দাঁড়িয়ে যায়। নিশু দৌড়ে রাজ্যের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রাজ্যের মনে হচ্ছে তার আত্মাটা বুঝি নিজের দেহ পেয়েছে। পরক্ষণেই রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে হতেই ছিটকে যায় নিশুর থেকে। নিশু মুখ ছোট করে তাকালে রাজ্য কষে একটা থাপ্পড় বসিয়ে তার গালে। নিশু কাঁদকাঁদ চেহারা বানিয়ে কিছু বলতে যায়, কিন্তু সুযোগ না দিয়ে আরও একটা থাপ্পড় অপর গালে দেয়। নিশু এবার দুগালেই হাত ধরে রাখে। রাজ্যের মা ছুটে এসে নিশুকে জড়িয়ে ধরে। তিনি রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলেন, এসব কি হচ্ছে রাজ্য? মেয়েটাকে মারছিস কেন তুই? রাজ্য ক্ষীণ দৃষ্টি নিয়ে নিশুর দিকে তাকিয়ে বলে, যে যার যজ্ঞ। রাজ্যের মা রাজ্যকে ধমকে নিশুকে তার ঘরে নিয়ে যায়। তাকে ফ্রেশ করিয়ে দেয়। রাজ্য ঘরের কোণে হীরকে দেখে অবাক হয়। মেয়েটা কি সত্যি এলো নাকি ভুল? রাজ্যের অবস্থা হীর হয়তো খানিকটা আন্দাজ করত, তাই মুখে বিরাট হাসির রেখা ঝুলিয়ে বলল, কেমন আছো রাজ্য? রাজ্য চুপ করে আছে। তার গলা দিয়ে কথা বের হতে সে কল্পনা করেনি কখনো হীরের সাথে তার দেখা। মেয়েটা কেমন বদলে গেছে, আগের থেকে কালো হয়ে গেছে, চোখের নিচে কালচে ভাব এসেছে। ঘুমোয় না নাকি? খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছে? মনে হচ্ছে বাতাস এলেই উড়ে যাবে। রাজ্যকে চুপ থাকতে দেখে হীর আবারও বলে উঠে, আমাকে দেখে চমকে যাওয়ারই কথা, তাই বলে রাজ্য আমতা আমতা করে বলল, না তেমন। হঠাৎ এতদিন পর বসে কথা বলি। ওহ সরি, প্লিজ বসো না। হীর মুচকি হেসে সোফায় বসে রাজ্যকেও বসতে বলে। রাজ্য হীরের দিকেই তাকিয়ে আছে। এক ভয়ঙ্কর আত্মগ্লানি তাকে চেপে ধরেছে। মেয়েটার সাথে সে অন্যায় করেছে, ভয়ঙ্কর। তারপরেও কেমন হাসি মুখে কথা বলছে তার সাথে। মেয়েরা কি এমনই, নাকি শুধু হীর এমন? রাজ্যের এখনো মনে আছে 2.5 বছর আগের এক গাদা লোকের সামনে হীরকে অপমান করার কথা, শুধুমাত্র তাকে সে প্রপোজ করার জন্য। হীর শেষ পর্যন্ত ভার্সিটি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। আজ এত বছর পর তাকে দেখে অবাক হওয়ারই কথা। হীরের কথায় রাজ্য 2.5 বছর আগে থেকে বর্তমানে ফিরে আসে। হীর ভ্রু কুঁচকে বলল, রাজ্য, আর ইউ ওকে? হুম। ওকে। তো বললে না যে কেমন আছো? ভালো। তুমি? যেমন রেখেছিলে। রাজ্য করুণ দৃষ্টিতে হীরের দিকে তাকালে হীর শব্দ করে হেসে উঠে বলে, জাস্ট কিডিং, টেক ইট ইজি। রাজ্য বিস্ময় দুঃখে নিচে তার খুব অস্বস্তি। হীরের কথায় সে উপরে তাকায়। হীর গলা ঝেড়ে বলল, জিজ্ঞেস করলে না তো আমি কিভাবে নিশুকে পেলাম? রাজ্য খানিকটা অবাক হল, তবে কিছু বলার আগেই হীর বলে, তোমার মাঝে কি কিছু হয়েছে? রাজ্য অনিমেষ দৃষ্টি নিয়ে তাকায় হীরের দিকে। হীর কিছুটা বিব্রত হয়ে বলে, সরি, যদি তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকি। রাজ্য কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। হীর ঠান্ডা, একটা নতুন সম্পর্ক গড়ে তোলা সহজ নয়, এর জন্য স্যাক্রিফাইস,
ভালোবাসা, মান অভিমান সবকিছুরই দরকার। আবার একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর বোঝা যায় এর মানে ঠিক কতটা গুরুতর। তাই তোমরা ভেবেচিন্তে কাজ করো। আজকের ঘটনায় নিশুর অবশ্যই দোষ ছিল। তার মোটেও উচিত হয়নি এসব কিছু করার। তবে তুমিও কিন্তু তাকে সময় দিতে পারো। তার সবটা মেনে নিতে সময় অবশ্যই লাগবে। আজ যদি সে আমার গাড়ির সামনে না পড়ে অন্য কারো গাড়ির সামনে পড়ত তাহলে খুব খারাপ কিছুও হতে। এই দোষটা সম্পূর্ণই নিশুর। তোমার উচিত ছিল তাকে সবার সামনে না মেরে ঘরে গিয়ে ব্যাপারটা মিট করার। এখানে দোষটা অবশ্যই তোমার। রাজ্য কথাগুলো শুনে বিড়বিড় করে বলল, এই মেয়েকে সোজা করার পথ আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ হীর। রাজ্য সন্ধ্যা পর্যন্ত হীরের সাথে বসে কথা। থাপ্পড়ের পর একবারও দেখা হয়নি নিশুর সাথে। সে ইচ্ছে করেই করেনি। অবশ্য নিশু বেশ কয়েকবার উপর থেকে উকি ঝুঁকি। সে দেখেও না দেখার মতো করে হেসে খেলে হীরের সাথে সময় কাটিয়ে দেয়। বেশ রাত করেই সে খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে। নিশু আয়নার সামনে বসে চুলে বিনুনি করছে। রাজ্য খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে খাবারের প্লেট ঠিক জায়গায় থাকলেও নিশু নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য ইচ্ছে করেই জোরে শব্দ করে তাকে ডাকছে। নিশু বিরক্তিকর শব্দ করে এসে বলল, আমি কি কানে কালা? আসতে বললে শুনতে পাই না? মায়ের থেকে শুনলাম খাওনি। কেন? খিদে নেই। খিদে নেই কেন? তুমি রোবটা নাকি? না খেলেও চলে। রাজ্য উত্তরের অপেক্ষা না করে প্লেট হাতে নিয়ে বসে পড়ে। নিশু ভেবেছিল সে হয়তো তাকে খাইয়ে দিবে, কিন্তু এমন কিছু হয়নি। রাজ্য ভাত মেখে নিজের মুখে পুরে শব্দ করে চিবোতে চিবোতে বলে, মেয়েরা সাধারণত একটা কারণেই রাতে ভাত খায় না, স্বামীর আদর খাওয়ার জন্য। তুমি কি এমন কিছু ভাবছ? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে খেতে বসো। সত্যি বলতে নিশুর আসলেই ভীষণ খিদে পেয়েছে। কিন্তু রাজ্য তাকে একবারও জিজ্ঞেস করেনি খাবে কিনা। এখন সে কি রাজ্যের থেকে প্লেটটা ছিনিয়ে আনবে? অবশ্য এটা ছাড়া উপায়ও আর নেই। নিশু চুপচাপ দাঁড়িয়ে রাজ্যের খাওয়া দেখছে আর মনে মনে প্রস্তুতি নিচ্ছে খাবার ছিনিয়ে আনার। কি ভয়ঙ্কর বাজে ঘটনা সে ঘটাতে যাচ্ছে, ভাবলেই তার মাথা ঘুরিয়ে উঠছে। কিন্তু কিছুই করার নেই। সারারাত সে না খেয়ে কিছুতেই কাটাতে পারবে না। নিশু রাজ্যের দিকে তাকিয়ে মনে মনে প্ল্যান করছিল কিভাবে কেড়ে আনবে। সবে মাত্র সে হাত বাড়াবে তখনই রাজ্য তার দিকে তাকায়। সে মুখ বটে জিজ্ঞেস করে, কি ব্যাপার নিশু? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট খারাপ হবে তো। নিশু রাজ্যের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। তার কান্না পাচ্ছে। কি অবস্থা হলো তার! আজ তাকে খাবার ছিনতাই করে খেতে হয়। নিশুর কাঁদকাঁদ চেহারা দেখে রাজ্য বলল, নিশু, তুমি কি ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিবে নাকি? আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না। রাজ্যের কথা শুনে নিশুর আরো বেশি কান্না পাচ্ছে। ছেলেটা কি পরিমাণ বাজে! এত কথা না বলে একবার বললেই তো পারে, চলো নিশু, আমরা একসাথে খাই। লাজ লজ্জা ভুলে নিশুই শেষ পর্যন্ত বলল, আমিও খাবো।
রাজ্য মুখ কুঁচকে ফেলে নিশুর দিকে বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে বলল, আগে বলতে পারলে না? এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা। নাও হা করো। রাজ্য নিশুর দিকে এক লোকমা ভাত এগিয়ে দেয়। নিশুর বড্ড অভিমান হল। এভাবে বলতে পারল রাজ্য? সে তো খাবারই চেয়েছে, পানিতে ঝাঁপ দিতে তো বলেনি। সেও খানিকটা ভাব নিয়ে বলল, আমার হাত আছে, আমি নিজেই নিজের খাবার খেতে পারি। রাজ্য দ্রুত তার হাত গুটিয়ে নিয়ে বলল, তাহলে দিতে পারবো না। আমি আমার খাবারে কাউকে ভাগ দিই না। তোমাকে দিতে চাইলাম, কিন্তু তুমি নিতে চাইছো না। ওকে, নো প্রবলেম। কথাটা বলে রাজ্য সত্যি সত্যি খেতে শুরু করে দেয়। নিশু মিনমিন করে রাজ্যকে বকতে লাগল। রাজ্য শব্দ পেয়ে তাকালে নিশু হা করে। রাজ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, খাবে? নিশু দ্রুত মাথা দুলিয়ে সম্মতি জানাল। রাজ্য বসতে ইশারা দিয়ে নিশুর দিকে খাবার বাড়িয়ে দেয়। নিশু এবার বাধ্য মেয়ের মতো চুপচাপ খেতে শুরু করে। রাজ্য খাওয়ার মাঝখানে বলল, সরি নিশু, এতক্ষণ খাবার না দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। না, এর জন্য নয়। তোমাকে আমি তোমার মতের ঊর্ধ্বে বিয়ে আমার সাথে সংসার করাতে বাধ্য করছি, এর জন্য। নিশু খাওয়া বন্ধ করে ঢ্যাবঢাবিয়ে তাকায় রাজ্য। ছেলেটাকে সে বুঝতে পারে না, কখনো বুঝতে পারে না। রাজ্য নিশুর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে আবার বলে ওঠে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, জোর করে কখনো ভালোবাসা সংসার করা যায় না। এখন হয়তো তোমাকে আমি আটকে কিন্তু সারা জীবন তো নাও রাখতে পারি। তোমার বাবা আজ রাত বাড়িতে থাক, সম্ভবত কাল সকালে যাবে। তুমি চাইলে কাল তোমার বাবার সাথে চলে যেতে পারো। নিশুর চোখ দুটো ভিজে আসছে। তার খুশি হওয়া, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। ভাঙা গলায় বলল, আমি চলে গেলে আপনি হীর আপুকে বিয়ে করবেন, তাই না? রাজ্য নিশুর দিকে তাকিয়ে মুচকি হাসে। নিশুর কাছে হাসিটা বিষের মতো। এর উত্তর হ্যাঁ কি না সে বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছে দেরি হলেও শেষ পর্যন্ত রাজ্য তাকেই বিয়ে করবে। রাজ্য হেসে, তুমি জানলে কি? হীর আপু আমাকে বলেছে সব তাকে ফিরিয়ে দেবার কথা, কিন্তু আমি জানি আপনি এখন তাকে ঠিক মেনে নিবেন। বলেই নিশু ফুপিয়ে কেঁদে উঠে। রাজ্যের হাত থেকে ঠাস করে ভাতের লোকমা পড়ে। অন্য সময় নিশুকে কাঁদতে দেখলে তার খুব কষ্ট হয়। মনে হয় কেউ বুঝি কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু আজ তার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। নিশুর চোখের দু ফোঁটা পানি তার কাছে সবচেয়ে মূল্যবান উপহার মনে হচ্ছে। সে এত ভালো উপহার আগে পায়, কেউ দিতে পারেনি এমন উপহার। নিশু দ্রুত চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। নাক টেনে বলল, আপনি ভাববেন না আপনাকে ছেড়ে যেতে হবে, কাঁদছি। এ হলো সুখের কান্না, বুঝলেন? কথাটা শোনার সাথে সাথে রাজ্যের মুখে শ্রাবণের মেঘ নেমে আসে। ঘোর অন্ধকারে তার মনটা আবার ঢেকে যায়। সে দ্রুত খাওয়া নিশুকে খাইয়ে দিয়ে বেরিয়ে যায়। নিশু বিছানা গুছিয়ে রাজ্যের জন্য অপেক্ষা করে। রাজ্য প্রায় আধ ঘন্টা পর রুমে এসে একটা বালিশ নিয়ে পা বাড়ায় নিশু রাজ্যের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছে? তুমি তো আমার সাথে। তাই অন্য রুমে। অনেক দিন পর হীরের সাথে দেখা।
ভাবছি আজ রাত গল্প করেই যাবেন না কেন? নিশু কিছুক্ষণ ভেবে বলল, আসলে আমি একা থাকতে পারি না, ভয় করে, মনে হয় কে যেন আমাকে উড়িয়ে নিয়ে। রাজ্য ভ্রু কুঁচকে নিশুর দিকে তাকালে নিশু বলে উঠে, আপনার কি মনে হয় আমি মিথ্যে বল? তাহলে আপনি বাবার কাছে জিজ্ঞেস। একই দন্ত আমাকে উড়িয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। যদি বাবা না দেখত তাহলে? রাজ্য বেশ আগ্রহ নিয়ে বলল, ও মা, তাই? হুম তো, আচ্ছা। আমি আঙ্কেলের থেকে একটু শুনে আসি ঘটনাটা। নিশু দ্রুত রাজ্যের পথ আটকে বলল, না না, এখন যেতে পার। কেন? নিশু মিনমিন করে বলল, বাবা এখন তাই উনাকে ডিস্টার্ব করা ঠিক আপনি বরং কাল সকালে না হয় জানবেন। রাজ্য খানিকটা হেসে শুয়ে পড়ে বিছানায়। কিছুক্ষণ পর নিশু রাজ্যের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? কেন? আমার মনে হচ্ছে আমাকে ভূতটা এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য নিশুকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এবার ঠিক আছে। নিশু আলতো করে মাথা দুলিয়ে হু। রাজ্য সকালে ঘুম থেকে উঠে নিশুকে না পেয়ে ঘাবড়ে যায়। মেয়েটা সত্যি সত্যি চলে যায়নি তো? ফ্রেশ না হয়েই সে নিচে নামে। নিশু সবে মাত্র হীরকে খাবার দিতে যাচ্ছিল। তখনই রাজ্য চিৎকার করে নিশু নিশু বলে ডাকতে থাকে। নিশুকে এভাবে ডাকার জন্য সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। রাজ্য মাথা চুলকিয়ে বলল, আমার কফি কই নিশু? তুমি জানো না আমার কফি না হলে সকালে চলে না। আগে তো কখনো কফির জন্য এভাবে চিৎকার করেননি। আগে করিনি বলে কি এখন করতে পারবো না? আমি ফ্রেশ হতে যাচ্ছি, দ্রুত কফি পাঠিয়ে দাও। নিশু সবাইকে খাবার বেড়ে দিয়ে রাজ্যের জন্য কফি নিয়ে যায় রুমে। নিশু কফি টেবিলে রেখে বলল, আমি না বলে চলে যেতাম না। শুধু শুধু চিৎকার করলেন। এখন আবার ভাবতে যাবেন না যে আমি যাব না। আমি আজই চলে যাব। কখনো কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন না। আমি আর ফিরব না আপনার জীবনে। কথাটা শেষ করে নিশু চলে যায় নিচে। রাজ্য দীর্ঘ শ্বাস ছেড়ে কফি হাতে ব্যালকনিতে চলে যায়। একটু পর নিশু এসে আলমারি থেকে তার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। রাজ্য আর চোখে দেখেও কিছু নিশুর কাপড় গোছানো শেষে ছলো ব্যালকনির দিকে তাকিয়ে মনে মনে বলল, জানি আপনি আমাকে আটকাবেন না। আপনি তো খুশি হীর আপুকে বিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমিও আর আসব না। চোখের পানি মুছে নিশু চলে যায় তার ব্যাগ নিয়ে। বাড়ি গিয়ে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যকে সে কতটা ভালোবাসে। নিশু ভালোবেসে ফেলেছে রাজ্যকে, কিন্তু বুঝতে বড্ড দেরি করে। বাড়িতে তার খেতে বসলে মনে হয় রাজ্য বুঝি বলছে, নিশু, একা একা খাচ্ছ কেন? এসো তো আমি খাইয়ে দেই। কাপড় পরতে গেলে মনে হয় এই বুঝি রাজ্য এসে, এই কাপড় পরছ কেন নিশু? ভালো কাপড় নেই ঘরে? চলো আমি ভালো কাপড় পরিয়ে দেই। নিশু ভার্সিটিও যেতে পারছে না, ঠিকমতো ক্লাস কোচিং করতে পারে। তার শুধু মনে হয় এই বুঝি তাকে সেজেগুজে ভার্সিটি আসতে দেখে ধমকে ধমকে নিয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে কথা বললে মনে হয় রাজ্য তাকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। এই বুঝি এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। নিশু রাজ্যের থাপ্পড়গুলো কেউ ভালোবেসে ফেলেছে। বেশ কদিন নিশু হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু লাস্ট কদিন ধরে মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।
তার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ হল রাজ্য। নিশু মনে মনে প্রস্তুতি নিচ্ছে রাজ্য ফোন রিসিভ করলে কি বলবে। ডায়াল পেডে রাজ্যের নম্বর উঠাতেই চমকে উঠে সে ফোন দেওয়ার আগেই রাজ্য তাকে ফোন দিল। দেখতে দেখতেই প্রথমবারের মতো ফোন কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই কাপা হাতে ফোন উঠায় নিশু। ওপাশ থেকে রাজ্যের আওয়াজ শুনেই কেঁদে ফেলে নিশু। রাজ্য ওপাশ থেকে বলল, নিশু, নিশু, শুনতে পাচ্ছ নিশু? হ্যালো। খুব। নিশু কাল সন্ধ্যায় আসতে পারবে? একটু আর্জেন্ট দরকার ছিল। নিশু খুশিতে ডগমগ হয়ে সবে মাত্র উত্তর দিতে যাচ্ছিল তখনই রাজ্য বলে, না না, তুমি ভেবো না আমি তোমাকে উল্টা পাল্টা বুঝাতে আনছি। তুমি শুধু এসে ডিভোর্স পেপারে একটা সই করে দিয়ে যাবে। আসলে তোমার সই না হলে আমি হীরকে বিয়েটা করতে পারছি না। তুমি বুঝেছ? নিশুর কান্না চেপে রাখতে খুব কষ্ট হচ্ছে। বুকের সব ধুমড়ে মোচড়ে যাচ্ছে। তবুও ভাঙা আমি আসব। নিশু কথা শেষ করার সাথে অঝোর কান্নায় ভেঙে মনে হচ্ছে কেউ তার বুকে পাথর দিয়ে আঘাত করে করে ঝাঝরা করে। পরদিন বিকেলে কাব্য ফোন দিয়ে কাঁদকাঁদ সুরে বলল, নিশু ভাবি, তুমি প্লিজ চলে এসো। ভাই কারো কথা শুনছে না। তুমি বললে ঠিক শুনবে। তুমি ভাইয়াকে বলো হীরকে যেন বিয়ে না করে। নিশু কোনো কয়েক ঘন্টায় তার জীবনে সব ওলটপালট হয়ে গেল। রাত অনেক হয়ে মা বাবা সবাই এসে তাকে ডেকে সে বের হয়নি। তার বাবা ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন। তখনই ঘরের দরজা খুলে নিশু বেরিয়ে আসে। পরনে টকটকে লাল রঙের শাড়ি, মাথায় বিয়ের। বেরিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দোয়া করো বাবা, আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে যাচ্ছি আমি। অস্ত্র শস্ত্র ওগুলোর দরকার নেই তো বাবা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। বলেই এক ছুটে বেরিয়ে যায় নিশু। বেশ খানিকটা পথ দৌড়িয়ে যাওয়ার পর ট্যাক্সি নেয়। রাজ্যের বাড়িতে গিয়ে তার চোখে পানি চলে আসে। বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। নিশু দ্রুত রাজ্যের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু রাজ্যের রুমে যে আরো বেশি। নিশু রাজ্য বলে চিৎকার করতে যাবে তখনই কেউ তার মুখ চেপে নিশু চিৎকার করতে গিয়েই পারছে। যে তার মুখ চেপে ধরেছিল সে তাকে উঠিয়ে নেয় কোলে আর চলে যেতে থাকে অন্য কোথাও। নিশুর আত্মাটা উড়েই গিয়েছিল মাঝপথে বাড়ির সবাইকে ছাদে পেয়ে ফিরে আসে। তাকে কোল থেকে নামাতেই চারপাশে আলো জ্বলে উঠল। সবাই চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে নিশু, হ্যাপি বার্থডে। রাজ্যের দিকে তাকিয়ে দেখে সে মুখে মুচকি হাসি ধরে তাকিয়ে আছে তার দিকেই। কেক কাটা হয়ে গেলে সবাই সবার মতো আড্ডা দিতে থাকে। এমন সময় নিশুর পেটে কারোর ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে সে। ঠান্ডা হাত দুটোর মালিক তাকে ফের কোলে উঠিয়ে নেয়। তারপর সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় ছাদ থেকে। নিশুর বুঝতে দেরি হল না সবটা রাজ্যের প্ল্যান। ঘরে গিয়ে নিশুকে কোল থেকে নামালে সে রাজ্যের কাঁধ বরাবর দুহাত রেখে পা উঁচু করে বলল, আপনি জানেন আপনি ঠিক কতটা, আমি কতটা বাজে সেটা তুমিও চলো আজ জানিয়ে দেই। কথাটা শেষ করে নিশুকে বিছানায় ফেলে দেয়। মেতে ওঠে তার ভালোবাসায়। তবে এই ভালোবাসায় কোনো হিংস্রতা ছিল না। নিশু বাড়ি এসে হীরকেও পায়নি। সে তো চলে গেছে শেখবেই। রাজ্য ফিসফিস করে নিশুর কানে কানে বলল, নিশু আজ তো তোমার জন্মদিন, তো কি চাই তোমার? নিশু রাজ্যের কানের কাছে মুখ কাঠগোলাপ এবং সমাপ্ত।